হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমরা গত ফ্রাইডে ক্লাসটা যেহেতু আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য নিতে পারিনি, আজকে ক্লাসটা করাচ্ছি। আচ্ছা, একটু দুটো কথা প্রথমে সবার উদ্দেশ্যে বলে রাখি, মোটামুটি অনেকেই আছো। সেটা হচ্ছে আমাদের এই যে ক্লাসটা করবে, ধরো আজকের ক্লাসটার কথা প্রসঙ্গেই যদি আমি বলি, তো ক্লাসটা করার পরে আমার একটু ক্লাস রেকর্ডটা কিন্তু শেয়ার করতে একটা দুটো দিন দেরি হয়। কারণ রেকর্ডিংটা থাকবেই, সেটাকে ডাউনলোড করে পাঠাতে টাইম লাগে। তো একটু ফ্রি টাইম না হলে সেটা পাঠানো যায় না। তো ধরো তোমাদের এই ক্লাস নিয়েই আমি আবার বেরিয়ে যাই আদার্স জায়গায় ক্লাস নিতে। তো সেই জন্য সঙ্গে সঙ্গেই আমি পাঠাতে পারি না, বা রাতে ফিরেও সব সময় টাইম হয় না। তো সেই জন্য কি দেখা যায় যে ধরো আমি আজকে ক্লাস দিলাম, হয়তো কালকে রাতে পাঠালাম, কি পরশুদিন রাতে পাঠালাম, একটা দুটো দিন দেরি হয়। তো সেই জন্য তোমরা বারবার বারবার হয়তো গ্রুপে মেসেজ করতেই থাকো যে রেকর্ডিং ক্লাসটা দিন, রেকর্ডিং ক্লাসটা দিন। তো একটু ওয়েট করবে একটা দুটো দিন। লাইভ ক্লাসে সবাই জয়েন করলে তো খুবই ভালো হয়, বাট অনেকেরই অনেক রকমের সবসময় অসুবিধা থাকে। আহ, যারা পরে রেকর্ডেড ক্লাস দেখো তাদের উদ্দেশ্যেই বলার যে ক্লাস যে ডেটে হবে তারপরে একটু একটা দুটো দিন ওয়েট করবে, তার মধ্যে অবশ্যই রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে? আর রিকোয়েস্ট করব সবার কাছে যে চেষ্টা করবে লাইভ ক্লাসে জয়েন করতে, কারণ লাইভ ক্লাসের যে মজা সেটা কখনোই রেকর্ডেড ক্লাসে সেই মজাটা পাবে না। বাই চান্স যদি কখনো কোনো অসুবিধা হয় তখন রেকর্ডেড ক্লাস করছো, ওকে। তো এইটুকুই বলার ছিল, আশা করি কোঅপারেশন করবে সবাই আমার সাথে। তো চলো আজকে আমরা যে টপিকটা পড়বো বলেছিলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে মেন মাউন্টেন পার্টগুলো রয়েছে এবং কোথায় কোন জায়গার কি কি হাইয়েস্ট পিক রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশনে যাব। ওকে, চলো আমি একটা ম্যাপ শেয়ার। ম্যাম বলো। ম্যাম এই টাইমটা কি একটু চেঞ্জ হবে না? বুঝলাম না। ম্যাম এই যে টাইমটা 11:30 নাগাদ হচ্ছে, এটা হুম। কি চেঞ্জ করা যাবে একটু? কিরকম চেঞ্জ বলো? মানে সকাল বা বিকেল দিকে এরকম কোনো টাইম? বিকালের দিকে তো কোনো টাইম স্লট ফাঁকা নেই বলে সকালটা দেওয়া হয়েছে তোমাদের। অন্যান্য টিচারদের রুটিন যে সেট আপ আছে, তো মানে কোথাও কোনো বিকালে ফাঁকা নেই, সেটা তোমরা নিজেরাই হয়তো দেখেছো। কোনো ডেটে ফাঁকা নেই বিকালের স্লট বলেই সকালের স্লটটা আমি নিয়েছি। হুম। আর 11:30টার আগে যদি বলো, আগে হবে না। তো সেই জন্যই 11:30 থেকে স্লটটা দেওয়া হয়েছে। বিকালে তো আমিও নেওয়ার চেষ্টা করেছিলাম, হ্যাঁ, বাট তার আগেই অন্যান্য স্যাররা টাইম দিয়ে দিয়েছেন। কোনো স্লটই ফাঁকা নেই, সেই জন্যই সকালের স্লটটা দেওয়া হয়েছে। তোমাদের তো হাতে রুটিন আছে, দেখো প্রত্যেক দিনই বিকালে কোনো না কোনো টিচারের তোমাদের ক্লাস আছে, 7:30 থেকে, না হলে 8টা থেকে, না হলে 6:30 থেকে। ম্যাম বিকালে কোনো ফাঁকা নেই ম্যাম। হ্যাঁ জানি, আমি বিকালে ফাঁকা নেই মানে। যেহেতু ম্যাম আমি দুটো ব্যাচে অ্যাড, তো এরকম অনেকেই আছে এখানে, দুটো ব্যাচে অ্যাড আছে, ওই হুম, জন্য বিকেলে কোনোদিনই ফাঁকা থাকে না। কোনোদিনই ফাঁকা নেই, একদমই তাই। মানে যখন আমি প্রথমে বিকালের স্লটই টাইম দিয়েছিলাম, দুদিন বিকালে দিয়েছিলাম, তো কোনো না কোনো স্যারের সাথে ক্ল্যাশ করে যাচ্ছে। তো তারপরে দেখা হলো যে বিকালে কোনো স্লটই ফাঁকা নেই। মানে মানে হয় কারো 6টা থেকে, নাহলে 6:30, নাহলে 7:30, না হলে 8টা, কোনো না কোনো দিন ক্লাস রয়েইছে। তো সেই জন্যই এই সকালে ক্লাসটা দেওয়া হয়েছে আর কি। আচ্ছা চলো আমি প্রথমে একটু ম্যাপটা শেয়ার করি, তারপরে আমরা নোটটাও আমি যেটা তোমাদের পিডিএফ দেবো সেটাও আমি শেয়ার করে একটু দেখাবো তোমাদের। আ- আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের পিডিএফ, যেটা আমাদের নোটের আকারে থাকবে। ঠিক আছে, টার্মগুলো ইংলিশ বাংলা দুটোতেই আছে, পরপর আছে, পয়েন্টগুলো দেওয়া আছে, কিছু কিছু ছবিও দেওয়া আছে। যেগুলো আমাদের বুঝতে সুবিধা। এটা হচ্ছে আমরা আজকে যে পড়াটা পড়বো, যে নোট মানে যে স্টাডিটা করব তার পিডিএফ এটা, ঠিক আছে? বাট আমরা যে ম্যাপটা দেখে স্টাডি করব, চলো আমরা সেটাতে যাব। না, এটা না।
দাঁড়াও ম্যাপটা ওপেন করি। নমস্কার ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি। দেখো এটা হচ্ছে আমাদের একটা পিক্সের টোটাল পিক্স গুলোর ম্যাপ আমি রেখেছি, মানে ভারতে মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট পাহাড় রয়েছে সেই পাহাড়ের একটা ম্যাপ আমি এখানে রেখেছি। তো এই ম্যাপটা দেখে স্টাডি করব, আর স্টাডি নোটটা মেটেরিয়ালটা আমি তোমাদের অলরেডি দেখালাম। আচ্ছা, প্রথমেই যে পার্টটা দিয়ে শুরু করছি, আশা করি ম্যাপটা প্রত্যেকে ক্লিয়ার দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও অবশ্যই আমাকে জানাবে, আর যদি কোনো পয়েন্ট হ্যাঁ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হুম। আচ্ছা, যদি কখনো সাউন্ড বা দেখতে অসুবিধা হয় আমাকে একটু বলবে। আচ্ছা, প্রথমে যেটা দিয়ে শুরু করব, যে পার্টটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের দেখো ওপরে হিমালয়ের অংশ দিয়ে। আচ্ছা, জাস্ট একটুখানি আমরা দেখে নিই অ্যাট ফার্স্ট যে ভারতের হিমালয়া কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত। কারণ ভারতে আমরা মূলত পাহাড় পর্বত যখনই কথাটা বলি তখনই আমাদের প্রথমেই মাথাতে আসে হিমালয়ার কথা। তো ভারতে হিমালয়া আমাদের উত্তর থেকে শুরু করে এই যে শিবালিক লেখা দেখতে পাচ্ছ, এখানটা থেকে মোটামুটি শুরু করে এই নেপালের বাউন্ডারি দিয়ে টোটাল ভুটান দিয়ে এই সোজা একেবারে ইস্টের দিকে চলে গেছে, যেখানে আমি এই কালো ব্ল্যাকটা দিয়ে একটা বাউন্ডারি টানছি। এই যে কালো লাইনটা দিয়ে একটা ম্যাম বলছি রেড কালি দিয়ে করি রেড না কালি ম্যাম? দিয়ে করবো? আচ্ছা দাঁড়াও। হ্যাঁ ম্যাম, এর এই ম্যাপটা ম্যাম পিডিএফ এর সাথে দিয়ে দেবেন। হ্যাঁ, এই ম্যাপটা তোমাদের পিডিএফ আমি দিয়ে দিয়েছি, মানে পিডিএফ অ্যাটাচ করা আছে। সরি ম্যাম, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি। একটুখানি জুম, যে জায়গাটার কথা বলছেন ওই জায়গাটা জুম করলে একটু ভালো হয় না? জুম করলে কি আসবে না ফেটে যাবে? দেখছি, 1 মিনিট। তুমি ল্যান্ডস্কেপ করে জুম ইন জুম আউট করতে পারো। হুম, সেটা করতে পারো। মোবাইলে জুম করা যাবে ম্যাম আমাদের। আমরা তো জুম করে দেখছি মোবাইলে ম্যাম। ওকে, মোবাইলের মাধ্যমে হবে। আমি তাও লিখে লিখে বুঝিয়ে দেবো। মোটামুটি এখন তো এটা বড় পজিশন, এটা জুম না করলেও বুঝতে পারবে। ওপরের দিকটা দেখো, দেখো এই যে রেড। না ম্যাম, আমি জুম করেছি ম্যাম, অসুবিধা হচ্ছে আচ্ছা না। আচ্ছা, ওকে। এই যে রেড কালারটা দেখা, লাইনটা দিলাম দেখো, এই রেড লাইনটার ওপরে মানে এই দিকের অংশগুলো হচ্ছে আমাদের টোটাল হিমালয়া। তো হিমালয়া অ্যাকচুয়ালি আমাদের এই ওপরের দিক থেকে শুরু করে, যে যেমন আমি পেনের কারসারটা সরাচ্ছি দেখো, এইখান থেকে শুরু করে এইভাবে প্যারালালি কন্টিনিউ হয়ে এসেছে কিন্তু আমাদের এই ইস্টের দিকে। ঠিক আছে, মানে হিমালয়ে কিন্তু মাঝখানে কোনো ব্রেক বা ব্রেকেজ পার্টিকেলস নেই। হিমালয়া কিন্তু একটা কন্টিনিউয়েশন পার্ট রয়েছে একদম ভারতের উত্তর দিকের। এই যে যেখানে লেখা রয়েছে দেখছো কারাকোরাম, দেখো এই যে কারাকোরাম লেখা আছে, এখান থেকে এই পুরো অংশ থেকে শুরু করে এই পুরো উত্তরের অংশটা নিয়ে, মানে যদি আমরা একটা রাউন্ড করি তাহলে এরকম ভাবে দেখো একটা ব্লক মতো আঁকছি, এরকম ভাবে পুরো প্যারালালি হিমালয়া উত্তর থেকে শুরু করে উত্তর পূর্ব দিকে কন্টিনিউ হয়ে এই নিচের দিকেও কিন্তু এইভাবে নেমে এসেছে। এটা হচ্ছে আমাদের ভারতের হিমালয়ার অংশ। ভারতের বললে ভুল হবে, আমরা নর্মালি এটা বলে থাকি যেটা ভারতের হিমালয়ার অংশ, বাট এটা যদি শুধু ভারতের হিমালয়ার অংশ বলি তাহলে ভুল হবে। তার কারণ হচ্ছে দেখো এই মাঝখানে এই জায়গাটায় নেপাল রয়েছে, যেখানটা আমাদের ফাঁকা আছে এখানটা ভুটান রয়েছে, এবং এই যেখানে দেখো কৈলাস রেঞ্জ লেখা রয়েছে বা এই যে মাউন্ট এভারেস্ট লেখা রয়েছে, মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালের জায়গাতে, কৈলাস রেঞ্জ হচ্ছে তিব্বতে, যেটাকে আমরা এখন চায়না বলছি। তো ভারতের হিমালয়ার অংশ দেখতে গেলে দেখা যায় যখন উত্তর দিক থেকে হিমালয়াটা প্রসারিত হয়ে এইভাবে পূর্ব দিকে আসছে, মাঝখানে কিছু আমাদের অ্যানাদার কান্ট্রি পড়ে যাচ্ছে। তো অ্যানাদার কান্ট্রি গুলোকে তো আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে ধরবো না,
যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে ধরি, তাহলে আমাদের উত্তর দিকে এরকম ভাবে একটা কাট হয়ে যাচ্ছে, এরকম ভাবে একটা উত্তরের অংশ থাকছে হিমালয়া। দেখো আমি একটা গোল রাউন্ড করছি রেড দিয়ে, এটা হচ্ছে উত্তরের হিমালয়া। আবার আমরা পূর্ব দিকে যখন আসছি, তখন হচ্ছে এই সিকিম থেকে শুরু করছি, যেখানে কাঞ্চনজঙ্ঘা লেখা আছে দেখো, এখান থেকে শুরু করছি। তার সাথে আমাদের ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গলের আপার পার্ট, মানে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং গুলো রয়েছে, এবং এই সিকিমের সাথে ভুটানটাকে অ্যাভয়েড করে চলে যাবো এই অরুণাচল প্রদেশ থেকে শুরু করে এই পুরো ইস্টের পার্টটা। তাহলে ভারতের ক্ষেত্রে আমরা দুটো অংশে দেখছি, একটা নর্থ পার্টে রয়েছে এখানে। হ্যাঁ বলো, কেউ কিছু বললে? আচ্ছা, ভারতের ক্ষেত্রে আমাদের দুটো পার্টে তাহলে রয়েছে, একটা উত্তর দিকে রয়েছে হিমালয়া, একটা রয়েছে পূর্ব দিকে হিমালয়া। এটা হচ্ছে ভারতের পার্টে, ঠিক আছে? তো ভারতের পার্টে হিমালয়া উত্তর এবং পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে বিস্তৃত। কিন্তু অ্যাকচুয়ালি হিমালয়ার অবস্থান কিরকম, যে উত্তর থেকে সোজা এইভাবে প্যারালাল হয়ে চলে এসেছে পূর্ব দিকে। তো অনেকগুলো কান্ট্রি পড়ছে, মিডিলের কান্ট্রিগুলোকে বাদ দিলে ইন্ডিয়ার অংশ থাকছে কিছুটা উত্তরে এবং কিছুটা পূর্বে। এবার চলে আসবো আমরা হাইয়েস্ট পিকে, ঠিক আছে? প্রথম যেটা আমরা যে পয়েন্টে আসবো, খুব খুব এই পয়েন্টটা আমাদের পরীক্ষাতে দেয়, সেটা হচ্ছে আমাদের ভারতের উচ্চতম শৃঙ্গ। ভীষণই এটা পরীক্ষাতে দেয়, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা। আচ্ছা, ভারতের উচ্চতম শৃঙ্গ আমরা যেটা এখন আনসার করব, সেটা হচ্ছে আমাদের K2 বা কারাকোরাম। K2, এই দেখো K2 লেখা আছে, গোল গডউইন K2 বা কিং অফ কারাকোরাম, বা যেটাকে আমরা গডউইন অস্টিন বলে থাকি। আচ্ছা, এটা কোন পাহাড়ের? এটা হচ্ছে কারাকোরাম পাহাড়ের। এই যে কারাকোরাম লেখা আছে, এটা হচ্ছে আমাদের কারাকোরাম পাহাড়ের উচ্চতম শৃঙ্গ, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডিয়ার উচ্চতম শৃঙ্গ। কিন্তু যদি আমরা এখন গুগলে সার্চ করি, তাহলে আমরা ম্যাম বলছি, বলো। ম্যাডাম, হ্যালো হ্যাঁ ম্যাম ম্যাডাম। বলছি K2টা কারাকোরামের উপরে না, ওটা লোকেশনটা নিচে, ওটা কি ঠিক আছে? না, এটা লোকে এখান থেকে শুরু হয়ে এরকম চলে গেছে, অ্যাকচুয়ালি কেটুটা এই জায়গাটাতে, এখান থেকে শুরু হয়ে এরকম উপর দিকে গেছে। হ্যাঁ, K2টা তো ওই কারাকোরাম রেঞ্জটার উপরে, ওই হ্যাঁ, লাদাখের ওপর হ্যাঁ, সাইডটাতে। যেখানে হ্যাঁ, আমি রেডটা দিয়ে সিয়াচেন ওই সাইডটাতে। না, সিয়াচেনের ওই সাইডে না বাবু, সিয়াচেনটা হচ্ছে এখানে। সিয়াচেনটা আমাদের এখন পুরো বর্ডারের মধ্যে, এই যে যেখানে ছোট্ট গোলটা আঁকলাম, এটা হচ্ছে সিয়াচেন। হ্যাঁ ম্যাম, মানে সিয়াচেনটা ওই লাইনটাতে, হ্যাঁ, হ্যাঁ ওই ওই লাইনটাতে লাইনটাতে ম্যাম একদম। বলছি। এই যে এই অ্যাকচুয়ালি পজিশন কেটুর হচ্ছে এটা, এই যেটা আমি এঁকেছি দেখো ত্রিভুজের মতো এটা, আর সিয়াচেন হচ্ছে এইটা। তো এই ডিভিশনটা করার কারণ হচ্ছে এই যে রেড অংশটা, এটা হচ্ছে এখন পিওকে। এই রেড অংশের এই দিকটা হচ্ছে এখন পিওকের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো আমরা যদি এখন গুগলে সার্চ করি, তাহলে কিন্তু K2 আমাদের ভারতে দেখাবে না, ঠিক আছে? বা এরকমও বলবে না যে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা, K2 বলবে না। দেখো এই যে ব্লু লাইনটা দিলাম, এই ব্লু লাইনটার পুরো অংশটাই আন্ডার পিওকে, মানে এই অংশটা পুরোটা আন্ডার পিওকে, সেটা আমরা অলরেডি আগে 2-3 বার ক্লাসে পড়েছি। কিন্তু আমরা তো অ্যাজ এ ইন্ডিয়ান পিওকে বলে কিছু স্বীকার করছি না, তাই আমরা যেটা বলবো এখনো পর্যন্ত, ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2, যেটা কারাকোরামের উচ্চতম শৃঙ্গ বা গডউইন অস্টিন। ওকে, আচ্ছা, এটা একটা ফার্স্ট পয়েন্ট গেল। নেক্সট পয়েন্ট আমরা চলে আসবো ভারতের হিমালয়ের উচ্চতম শৃঙ্গ। ভীষণ কোশ্চেন আসে এবং কনফিউশনের জায়গা, এই যে কাঞ্চনজঙ্ঘা। ভারতের হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা রয়েছে আমাদের সিকিমে অবস্থিত। দেখো এখানে লেখাও রয়েছে, এবং হাইয়েস্ট ইন ইন্ডিয়া লেখা রয়েছে। তো হাইয়েস্ট ইন ইন্ডিয়া মানে কিন্তু হিমালয়ার পাটে, হিমালয়ার পাটের মধ্যে উচ্চতম হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এবার যদি আমরা দুটোকে প্যারালালি রাখি, মানে কারাকোরাম আর কাঞ্চনজঙ্ঘাকে পাশাপাশি রাখি, তাহলে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে তার সেকেন্ড হাইয়েস্ট, মানে কেটুর পরের উচ্চতাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো সেই ক্ষেত্রে ওভারঅল যদি আমরা বলি, তাহলে কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, বা কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং হিমালয়ের ফার্স্ট
বা প্রধানতম উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাহলে এখান থেকে 3টে কোশ্চেন আমরা পাচ্ছি। একটা হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ মেন কি, সেটা আমরা বলছি K2, যেটা কারাকোরাম পাহাড়ে। কারাকোরাম আর হিমালয় দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট পাহাড়। কারাকোরামের সাথে ম্যাডাম বলো ম্যাডাম বলো। ম্যাডাম বলছি ওই যে তিনটে আমরা যে কোশ্চেন পাচ্ছি ওই তিনটে কোশ্চেন ম্যাডাম বলি দেন ম্যাডাম, তাহলে উত্তরগুলো লিখে নিবো। বুঝতে পারলাম না, আরেকবার বলো, তোমার সাউন্ডটা ওই যে কেটে কেটে। তিনটে ম্যাম ও ওই বলছে যে 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 কোশ্চেন গুলো আপনি যে কোশ্চেন বলছেন গুলো আমরা ওগুলো পাচ্ছি লিখে নেবেন। এমসিকিউ গুলো, হ্যাঁ হ্যাঁ, ওগুলো ম্যাডাম আপনি বলি দিলে আমরা একবারে লিখে নিবো আর কি খাতাতে। তো বলেই তো দিচ্ছি, লেখো। আর আমি তো খুব স্পিডে মানে একটু করে স্পিডে বলছি হ্যাঁ না। একটু মানে স্পিড হয়ে যাচ্ছে আচ্ছা ওই লেখার আর কি। আচ্ছা আচ্ছা, সে আমি একটু বলেই ম্যাম দিচ্ছি। পিডিএফ দেবে, পিডিএফ থেকে লিখে নিবা। দেখো অনেকেই গ্রুপে কিন্তু পিডিএফ পাচ্ছ, তো হ্যাঁ, এটা এখানে লেখা একদমই তাই। প্রয়োজন পিডিএফ এ নেই। তো এইগুলো বুলেট ফরম্যাটে লেখা থাকবে। তো তোমাদের ওই জন্য আগে পিডিএফ এ দেখালামই, যে ধরো ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা, কারাকোরামের উচ্চতম শৃঙ্গ কোনটা, হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কোনটা, এরকম বুলেট ফরম্যাটে লেখাই থাকবে, ঠিক আছে? তো সেগুলোই এক একটা প্রশ্ন। কিন্তু খাতায় লেখাটা ম্যাডাম একটু আলাদা হয় আর কি। লেখো সেটা। হ্যাঁ তুমি রেকর্ড পিডিএফ থেকে রেকর্ড লিখে নিবা। ম্যাডাম ম্যাডাম চালিয়ে যান, সময় নষ্ট করেন না, চালান। লেখো তো। হ্যাঁ ম্যাম চালিয়ে যান। হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি আমি খুব একটা স্পিডে বলি না, আবার খুব একটা স্লো বলি না। তার কারণ হচ্ছে এর থেকে স্লো বললে তো আমাদের তো মানে টপিকটা কভার করতে অনেক ইয়ে হয়ে যাবে না, আমাদের তো খুব একটা ক্লাসের সময় বেশি থাকে না, সেই জন্য আর কি। ঠিক হ্যাঁ আছে অবশ্যই চালিয়ে হ্যাঁ, যান। তো যাই হোক, তো তাও যদি কারোর মাঝে মাঝে দুই একটা পয়েন্টে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবে। দেখো আমি আবার রিপিট করছি যে এখান থেকে আমরা 3টে প্রশ্ন পাচ্ছি। তোমরা আমার সাথে মুখে মুখেই নিজেরা বলো, তাহলে মানে নিজেদের মনে মনেও বলো, তাহলে দেখবে আরো মনে থাকবে। যে ভারতের উচ্চতম শৃঙ্গ যদি আমরা বলি, তাহলে আমরা চোখ বন্ধ করে আনসার করছি K2। K2 মানে হচ্ছে কিং অফ কারাকোরাম বা গডউইন অস্টিন, যেটা হচ্ছে আমাদের কারাকোরাম পাহাড়ে। আচ্ছা, কারাকোরাম পাহাড় কিন্তু আলাদা, আর হিমালয়া কিন্তু আলাদা। মানে কারাকোরাম আর হিমালয়া কিন্তু দুটো এক পাহাড় নয়, বা কারাকোরাম কিন্তু হিমালয়ের কোনো অংশও নয়। কারাকোরাম একটা আলাদা পর্বতশ্রেণী, হিমালয়া হচ্ছে একটা আলাদা পর্বতশ্রেণী, ঠিক আছে? তাহলে কারাকোরাম পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2 নেক্সট, এবং এটা ভারতেরও উচ্চতম শৃঙ্গ। নেক্সট যদি যাই, ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ বা ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক, তখন আমরা কি আনসার করছি? কাঞ্চনজঙ্ঘা। এবং এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের হিমালয়ের আবার উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে? তাহলে কি বোঝা গেল? যে এখান থেকে ভারতের হিমালয়ের যেটা উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেটা কোথায় রয়েছে? সিকিমে অবস্থিত রয়েছে, এবং সেটা ভারতের আবার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, এই 3টে পয়েন্ট আশা করি সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট চলে আসছি। নেক্সট যেটা আসছি ম্যাম সেটা হচ্ছে, সেটা এখানে লেখা নেই, আমি একটু ছোট্ট করে এখানটা আঁকি। এই যে এখানে K2টা লেখা আছে, অ্যাকচুয়ালি ঠিক এইরকম জায়গাটায় দাঁড়াতে একটু। ম্যাম একটা জিজ্ঞাসা হ্যাঁ বলো। বলছিলাম হিমালয় তাহলে ভারতের ম্যাপে যদি বলে দিতেন যে কোন কোন জায়গাটা ছড়িয়ে আছে অলরেডি বলে তাহলে দিয়েছি, একটু অলরেডি ভালো এটা হতো। সার্কেল করে লিখে দিয়েছি, যে দেখিয়ে দিলাম একটু আগে যে কোন কোন জায়গাটা আছে। যে নর্থ পার্টে কিছুটা রয়েছে, এই গোটা রেড মার্ক করা। রেড মার্ক করা। এই দেখো আবার একটা রেড গোল করছি, এই যে নর্থের কিছুটা, দেখো নর্থ একটা রেড গোল করলাম, লেট জয়েন লেট। হ্যাঁ এইটা। এবার ওটা হচ্ছে নর্থ পার্টে, এবার হচ্ছে ইন্ডিয়ার পার্টে। এই শুরু হচ্ছে ইন্ডিয়ার কাঞ্চনজঙ্ঘা যেখানে রয়েছে, মানে সিকিম থেকে, মানে ইস্টের পার্ট থেকে শুরু করে এই অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই পুরো ইস্টের অংশটা নিয়ে। আচ্ছা, যদি অন্য কালার দিয়ে বলো তাহলে একটু অন্য ব্লু কালার দিয়ে করে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে আরো সুবিধা হবে। এই ব্লু কালার দিয়ে ধরো একটা লাইন করছি, দেখো ব্লু কালার, এই হচ্ছে নর্থ শেষ। ব্লু কালারের একটা সিম্বল করেছি গোল, ভারতের উত্তর দিকে হিমালয় শেষ, আর নেই। এবং এই যে শিবালিক রেঞ্জটা দেখতে পাচ্ছ, এর নিচে আর হিমালয় নেই। আচ্ছা, পূর্ব দিকে যদি বলি, এই কাঞ্চনজঙ্ঘা নিয়ে এই পুরো শুরু, ভুটানটাকে বাদ দিলে এই পুরো যতটা আমি ব্লু কালার দিয়ে দাগ দিচ্ছি ততটা হচ্ছে আমাদের পূর্ব দিকের অংশ। তো সেখানে যদি স্টেট বলো কি কি পড়ছে, পূর্ব দিকে সিকিম পড়ছে, আমাদের এখানে পশ্চিমবঙ্গ পড়ছে, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই পার্টগুলো পড়ছে, ঠিক আছে?
আর উত্তর দিকে যদি বলো কি কি রাজ্য পড়ছে, যদিও রাজ্যগুলো অনুযায়ী সেটা ভাগগুলো আমি পরে দেখাবো, সেটা পলিটিক্যাল ম্যাপে। তাও একবার বলে রাখি যে এখানে লাদাখ ইউটি পড়ছে, জম্মু ইউটি পড়ছে, হিমাচল প্রদেশ পড়ছে, এদিকটা উত্তরাখণ্ড পড়ছে, এখানে পাঞ্জাব হরিয়ানার কিছুটা অংশ পড়ছে। এই অংশগুলো নিয়ে হচ্ছে ভারতের উত্তর দিকের হিমালয়, আর এদিকে হচ্ছে ভারতের পূর্ব দিকের হিমালয়। আচ্ছা, এইবার চলে আসি, তিনটে হাইস্ট পিক বলেছি, এবার চলে আসি আরেকটা পয়েন্টে। সেটা হচ্ছে এখানে দেখো আমি একটা ব্ল্যাক কালার দিয়ে ছোট্ট একটা পাহাড় আঁকলাম, ব্ল্যাক কালার দিয়ে পাহাড়টা দেখো, একটা ছোট্ট পাহাড় আঁকলাম যেখানে K2 লেখা আছে, তার পাশে এই ছোট্ট পাহাড়। এই পাহাড়টার নাম হচ্ছে নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত, ঠিক আছে? হয়তো তোমরা নামটা শুনে থাকবে। তো এই নাঙ্গা পর্বত এখন বর্তমানে পিওকের আন্ডারে পড়ছে, তার কারণ এই যে ব্লু দাগটা টেনেছি, তার এই পাশটা হচ্ছে আমাদের পিওকে। তাহলে এই নাঙ্গা পর্বত অ্যাকচুয়ালি এখন পিওকের মধ্যে পড়ছে, বাট আমরা তো আবার পিওকেটাকে মানছি না খাতায় কলমে। তো নাঙ্গা পর্বতের মূল বৈশিষ্ট্য হচ্ছে, নাঙ্গা পর্বতটাকে আমরা ইন্ডিয়ার মেনল্যান্ডের উচ্চতম শৃঙ্গ হিসাবে চিহ্নিত করছি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা প্রশ্ন তোমাদের দিক থেকে হতেই পারে যে মেনল্যান্ডের উচ্চতম শৃঙ্গ কথাটার অর্থ কি? আচ্ছা, কি অর্থ একটুখানি বুঝিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমাদের ডিফারেন্সটা মনে রাখতে সুবিধা হবে। ধরো আমরা যদি এই দিক থেকে দেখি, দেখো এখানে কাঞ্চনজঙ্ঘা লেখা আছে, এটা পরিষ্কার তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে যে কাঞ্চনজঙ্ঘাটা লেখা আছে। আচ্ছা, বলো তো তোমাদের কি মনে হয় কাঞ্চনজঙ্ঘার যে পুরো পাহাড়টা, সেটা কি টোটালটাই আমাদের ভারতের মধ্যে, না সিকিম থেকে শুরু হয়ে কাঞ্চনজঙ্ঘা এরকম লম্বা হয়ে ওপরে তিব্বতের দিকে প্রসারিত হয়েছে? কোনটা কোনটা মনে হয়? তিব্বতের দিকে প্রসারিত হয়েছে, একদম স্যার তিব্বত, ম্যাডাম তিব্বত একদম। দিকে। তাহলে কাঞ্চনজঙ্ঘা স্টার্ট বা এভলিউশন ফ্রম ইন্ডিয়া, মানে কাঞ্চনজঙ্ঘা শুরু আমাদের সিকিম থেকে, সিকিম যেহেতু ইন্ডিয়ার মধ্যে তাই বলতে পারি কাঞ্চনজঙ্ঘা স্টার্টিং বা এভলিউশন বা শুরু হচ্ছে ভারত থেকে। কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে পুরো হাইট, ধরো 8,000 সামথিং হাইট আছে, সেই পুরো হাইটটা কিন্তু ভারতের মধ্যে বা ভারতের বাউন্ডারির মধ্যে ইনক্লুড নয়, কিছুটা অংশ কোথায় চলে যাচ্ছে, এরকম লম্বা হয়ে তিব্বতের দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। কেটুর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, ঠিক আছে? কেটুরও হাইট 8,000 সামথিং। তো এই কেটুর ক্ষেত্রেও যদি আমরা দেখি, দেখো আমি এগুলো সব ডিলিট করে দিলাম, তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এই আমাদের কেটু বা কারাকোরাম, যেটাকে আমরা ভারতের উচ্চতম শৃঙ্গ বলছি, সেই ক্ষেত্রেও যদি আমরা দেখি, সেটাও কিন্তু আমাদের এখন বর্তমানে লাদাখ ইউটির মধ্যে পড়ছে, ঠিক এইরকম জায়গাটায় অ্যাকচুয়ালি রয়েছে, এই লম্বা ভাবে এরকম ভাবে অবস্থিত, ঠিক আছে? তাহলে স্টার্ট ফ্রম ইন্ডিয়া, বাট পুরো অংশটা মানে পাহাড়ের পুরো অংশটা ভারতের বাউন্ডারির মধ্যে নয়। কিন্তু যে সমস্ত পাহাড়গুলোর পুরো উচ্চতা ইনক্লুড ইন কান্ট্রি বাউন্ডারি, তাদেরকে আমরা ভারতের মেনল্যান্ডের উচ্চতম শৃঙ্গ হিসাবে চিহ্নিত করে থাকি। বোঝা গেছে? তাহলে দেখো এখানে নাঙ্গা পর্বত যেটা রয়েছে, এই যে এখানে আমি এঁকেছি, এটা ত্রিভুজের মতো যেটা, এটা হচ্ছে নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বতটা এখানে লেখা নেই, তাই আমি বারবার বলে দিচ্ছি। তো নাঙ্গা পর্বতটার যতটা হাইট, পুরোটাই কিন্তু ইন্ডিয়ার কান্ট্রি বাউন্ডারির মধ্যে অবস্থিত, তাই সেটাকে আমরা কি বলছি, ইন্ডিয়ার মেনল্যান্ডের হাইয়েস্ট পিক। বাট এখানে সমস্যাটা কি, এটা পুরোটাই পিওকের মধ্যে ইনক্লুড। মানে আমরা যদি এখন দেখি, তাহলে নাঙ্গা পর্বত এখন আমাদের ভারতের মধ্যে মেন অংশের মধ্যে নেই, কোন অংশের মধ্যে রয়েছে, পিওকের মধ্যে রয়েছে। তাহলে যদি বাই চান্স ধরো পরীক্ষাতে এরকম এলো যে নাঙ্গা পর্বত অপশনে এলো না মেনল্যান্ডের হাইয়েস্ট পিক, তাহলে আমাকে সেকেন্ড অংশটা জেনে রাখতে হবে, মানে সেকেন্ড পার্টটা, এই যে এইটা ধরো পিওকে। তো সেকেন্ড অপশন হিসেবে আমরা বলবো নন্দা দেবী। নন্দা দেবী হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়ান মেনল্যান্ড, এই যে নন্দা দেবী, যেটা রয়েছে উত্তরাখণ্ডে। তাহলে উত্তরাখণ্ডেরও হাইয়েস্ট পিক আমরা কোনটা বলবো, নন্দা দেবী।
এই প্রশ্নটা রিসেন্ট তোমাদের কোন একটা পরীক্ষা হয়েছিল, WBCS নয়, সেটা ছাড়া কোন একটা পরীক্ষা হয়েছিল, রেলের বা পুলিশের কোন একটা, লেডি কনস্টেবল, লেডি কনস্টেবল। লেডি কনস্টেবলের মেন এই কোশ্চেনটা এসেছিল যে উত্তরাখণ্ডের হাইয়েস্ট পিক কি, মানে ওই ভারতের মেনল্যান্ডের টার্মটা না ইউজ করে ডাইরেক্টলি দিয়ে দিয়েছে যে উত্তরাখণ্ডের হাইয়েস্ট পিক কি। তো সেই ক্ষেত্রে আমরা একই অ্যান্সার করব নন্দা দেবী, কারণ সেটা আমাদের অবস্থান রয়েছে উত্তরাখণ্ডে। তাহলে এখান থেকে আমরা কি আনসার করছি বলো? আমাদের ভারতের মেনল্যান্ডের উচ্চতম শৃঙ্গ ফার্স্ট হচ্ছে নাঙ্গা পর্বত, সেকেন্ড হচ্ছে নন্দা দেবী। পরীক্ষাতে দেখলে দুটোই অপশন আছে, নাঙ্গা পর্বতও আছে, নন্দা দেবীও আছে, তখন নাঙ্গা পর্বত আনসার করছো। যদি বাই চান্স দেখা যাচ্ছে নাঙ্গা পর্বত অপশনে নেই, তাহলে তখন আমরা আনসার করছি কোনটা? নন্দা দেবীতে। নন্দা দেবী কোথায় আছে? উত্তরাখণ্ড। আর নাঙ্গা পর্বত কোথায় আছে? নাঙ্গা পর্বত এখন লাদাখ ইউটির মধ্যে পড়ে, এখন বর্তমানে লাদাখ ইউটির মধ্যে পড়ে। ওকে, তাহলে 3-4 ম্যাম বলো। বলছি ম্যাম, তাহলে এটা এই নাঙ্গা পর্বত কি লাদাখ ইউটির উচ্চতম শৃঙ্গ? এটাও মেনল্যান্ড বললে, লাদাখ ইউটির মেনল্যান্ড বললে উচ্চতম শৃঙ্গ আমরা বলতে পারি, ঠিক ওকে আছে? ওকে কারণ না হলে তো আবার কেটুটাও হয়ে যাচ্ছে। মেনল্যান্ড বা মূল ভূখণ্ড কথা টার্মটা উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? যদি মেনল্যান্ড বা মূল ভূখণ্ড টার্মটা উল্লেখ না থাকে, তাহলে লাদাখ ইউটির মধ্যে কেটুও পড়ছে, তাহলে সেটা উচ্চতম শৃঙ্গ হতে পারে। কিন্তু যখনই মেনল্যান্ড বা মূল ভূখণ্ড এই টার্মটাও থাকবে, তখনই এটা বোঝাবে যে ওখানে আমি এমন একটা পাহাড়ের আনসার চাইছি যে পাহাড়ের পুরো উচ্চতাটা ওই স্টেট বা ওই ইউটি বা ওই কান্ট্রি বাউন্ডারির মধ্যে ইনক্লুড। ওকে, সেটা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই সেইভাবে সেট করা থাকবে। বোঝা গেছে? ওকে ম্যাম। বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কতগুলো পেলাম দেখো। ভারতের উচ্চতম শৃঙ্গ পেয়েছি, ভারতের হিমালয়ার উচ্চতম শৃঙ্গ পেয়েছি, ভারতের মেনল্যান্ডের উচ্চতম শৃঙ্গ পেয়েছি। আচ্ছা, ঝটপট এবার আমার মুখে মুখে আনসার বলো দেখি। ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা? হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া? রাইট আনসার, রাইট। আচ্ছা, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়ান হিমালয়ান পার্ট? Kanchenjunga, right answer. Which is the highest peak of Indian mainland? নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত লাদাখ ইউটিতে অবস্থিত। লাদাখ ইউটিতে অবস্থিত। আর সেকেন্ড হাইয়েস্ট পিক কোনটা মেনল্যান্ডের? নন্দা উত্তরাখণ্ডে অবস্থিত, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। রাইট। আচ্ছা, নেক্সট বলো, হুইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া? নন্দা দেবী। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, একদম কাঞ্চনজঙ্ঘা। একদম সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া বললে একদম কাঞ্চনজঙ্ঘা, রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই নিয়ে আর কোনো কনফিউশন নেই। আচ্ছা, এবার চলে আসবো পশ্চিমবঙ্গে। ছোট্ট করে দেখো, পশ্চিমবঙ্গের এখানে দুটোই লেখা আছে, যদিও পশ্চিমবঙ্গের পার্টটা আমাদের একটু ডিটেলস পড়লে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমাদের ডিটেলস লাগছে না, এখন তো আমরা পাহাড়ের উচ্চতম শৃঙ্গগুলো পড়ছি। তাই মোটামুটি পশ্চিমবঙ্গে 3টে উচ্চতম শৃঙ্গ আমাদের ইম্পর্টেন্ট, সেটা পড়ে রাখছি। আচ্ছা, ফার্স্ট যেটা বলবো, টোটাল ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কোনটা? সান্দাকফু। কোন পাহাড়ের বলি আমরা সান্দাকফু? কোন পাহাড়ের বলি? সিঙ্গালীলা মাউন্টেন। সিঙ্গালীলা মাউন্টেন, এই যে সান্দাকফু লেখা রয়েছে দেখো, সিঙ্গালীলা মাউন্টেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলেরও হাইয়েস্ট পিক। আচ্ছা, দার্জিলিং পাহাড়ের হাইয়েস্ট পিক কোনটা? টাইগার হিল। অ্যাকচুয়ালি আমরা টাইগার হিল। তো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের পশ্চিমবঙ্গে আমরা নর্মালি যে বলি না দার্জিলিং ঘুরতে গেছি বা দার্জিলিং পাহাড়, তো দার্জিলিং বলতে বা দার্জিলিং পাহাড় বলতে আমরা মেন দুটো পাহাড় বুঝি, একটা সিঙ্গালীলা পাহাড়, একটা দার্জিলিং পাহাড়। তো সেই সিঙ্গালীলার হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু, যেটা আমরা টোটাল পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ বলছি। আর দার্জিলিং পাহাড়টার হাইয়েস্ট পিক হচ্ছে টাইগার হিল। সেই জন্য দেখবে আমরা যখন দার্জিলিং টাউন মানে দার্জিলিং শহরটা ঘুরতে যাই, তখন কিন্তু আমরা সান্দাকফু দেখতে পাই না, তখন আমরা কি দেখতে পাই? ওই টাইগার হিল থেকে সানরাইজ দেখতে পাই। ওকে, আর সান্দাকফু ঘুরতে গেলে আমাদের আলাদা রুটে যেতে হয়, দার্জিলিং থেকে আবার আমাদের আলাদা রুটে, মানে ধরো পাশের পাহাড় ওটা,
আলাদা রুটে আমাদের সান্দাকফু যেতে হয়। ওখানে ওই অনেকগুলো গ্রাম রয়েছে। আগে খুব একটা মানে আমি যখন গেছি তখন ট্রেক করা ছাড়া যাওয়ার উপায় ছিল না। এখন গাড়ি যায়, এখন একদম সান্দাকফু পর্যন্ত রাস্তা হয়ে গেছে, গাড়ি যায়। আচ্ছা, তাহলে ওপরে দুটো পেয়ে গেলাম। এবার চলে আসবো পশ্চিমবঙ্গের পশ্চিমে, যেখানে দেখো এই অযোধ্যা হিলসটা লেখা রয়েছে, এই যে পশ্চিমবঙ্গের পশ্চিমে। তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম শৃঙ্গ কি? দেখি কার কি আইডিয়া আছে। গোর্গাবুরু। গোর্গাবুরু ছিল, এই জন্যই আমি এই পয়েন্টটা জিজ্ঞাসা করলাম, নাহলে জিজ্ঞাসা করতাম না। এই যে রেড কালি দিয়ে লিখলাম, দেখো গোর্গাবুরু ছিল। ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট পার্টের হাইয়েস্ট পিক এখন হচ্ছে অযোধ্যা পাহাড়ের চামটাবুরু। চামটাবুরু, আচ্ছা এটা কিন্তু পিডিএফ এ নেই, কারণ যেহেতু ওখানে শুধু হিমালয়ের পার্টগুলোই দেওয়া আছে, পশ্চিমবঙ্গে এটা নেই। এই পয়েন্টটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের প্লেটো রিজিয়ানের হাইয়েস্ট পিক বা হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল প্লেটো রিজিয়ান পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের চামটাবুরু, যার উচ্চতা 712 মিটার। ঠিক আছে, গোর্গাবুরুর উচ্চতা ছিল 670-80 মিটার পর্যন্ত। তার থেকে এখন রিসেন্ট যেটা আপডেট হয়েছে চামটাবুরু, একদম রিসেন্টলি আপডেট। ম্যাম বলো। বলছি ম্যাম, এখন একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেরিয়েছে, কোন পাহাড়ের উচ্চতা কমেছে, এরকম একটা কোশ্চেন। সেটা রিসেন্টলি কোন পাহাড়ের আরাবল্লী আরাবল্লী তো সবসময় কমে, ওটা ক্ষয়জাত পাহাড়, ঠিক আছে। ওই কারণে তো আরাবল্লীটি হওয়ার সব থেকে বেশি মানে সম্ভাবনা। একদম তাই। এবার আরাবল্লী অপশনে ছিল না। না, সেটা ডিপেন্ড করছে কি কি চারটে অপশন দিছে তার উপর। ওকে ম্যাম, আমি নেক্সট দিন ম্যাম কোশ্চেনটা হ্যাঁ বলবো। বলো, যে চারটে অপশন দেবে। কারণ সাপোজ ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো আমি আমার পশ্চিমবঙ্গের চারটে পাহাড়ের এরকম চামটাবুরু, গোর্গাবুরু এরকম করে চারটে অপশন দিয়ে বলতে পারি কোনটার উচ্চতা কমেছে। তো সেই ক্ষেত্রে গোর্গাবুরুর আমার আনসার হতে পারে। মানে ওটা ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু অপশন কোনটা আনসার হবে, ঠিক আছে। ওকে ম্যাম, আমি ম্যাম নেক্সট দিন। চামটাবুরুর উচ্চতাটা কত বললেন আরেকবার চামটাবুরুর বলুন। উচ্চতা হচ্ছে 712 মিটার, ঠিক আছে, 712 মিটার। এই পয়েন্টটা একটু অ্যাড করবে, এই পয়েন্টটা কিন্তু পিডিএফ এ নেই। তাহলে ওয়েস্ট বেঙ্গলে প্লেটো রিজিয়নের হাইয়েস্ট পিক কি? পুরুলিয়া ডিস্ট্রিক্টের অযোধ্যা পাহাড়ের চামটাবুরু। আচ্ছা, এই প্রশ্নটা 2022-এর প্রিলিমিনারি কি 2021-এর প্রিলিতে, আমার কোন ইয়ারটা মনে নেই, যেটা এসেছিল সেটা এসেছে দক্ষিণবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটা। প্রশ্ন ল্যাঙ্গুয়েজটা একটু ঘোরানো ছিল। WBCS হ্যাঁ ওরকমই এসেছে। তো দক্ষিণবঙ্গের, ম্যাডাম বলো। দক্ষিণবঙ্গ বলতে তো ম্যাডাম বাঁকুড়া করে অযোধ্যা দিক দিয়ে তো চলে এসছে। দক্ষিণবঙ্গ বলতে আমরা কোন অংশটা বুঝি বলতে পারবে? দক্ষিণবঙ্গ বলতে আমরা কি বুঝি? দক্ষিণবঙ্গ বলতে আমরা মোটামুটি মালদা দিয়ে যে গঙ্গা ঢুকছে, মালদা নিচে থেকে পুরো বালুরঘাট এলাকা দক্ষিণবঙ্গ ম্যাম। একদম ঠিক, পুরোটাই গঙ্গার নিচের গঙ্গার নিচের অংশটাই দক্ষিণবঙ্গ। তাহলে দক্ষিণবঙ্গের মধ্যে আমাদের দুটো অংশ পড়ছে, একটা হচ্ছে কিছু জেলা নিয়ে সমভূমি, যেমন ধরো হাওড়া, হুগলি, আমাদের কলকাতা, বোথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এগুলো নিয়ে হচ্ছে সমভূমি। আর পশ্চিমে যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এগুলোর কিছু অংশ নিয়ে হচ্ছে মালভূমি। তো আমাদের দক্ষিণবঙ্গে মেনলি দুটো ল্যান্ডফর্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মালভূমি আর একটা হচ্ছে সমভূমি। তো আমরা যে টপিকটা পড়েছি, মানে আমাদের জানা যেটা, সেটা হচ্ছে যে মালভূমি অঞ্চলের উচ্চতম শৃঙ্গ চামটাবুরু। এবার কোশ্চেনটা এসেছে দক্ষিণবঙ্গের উচ্চতম শৃঙ্গ, কি আনসার করবে? কমন সেন্স অ্যাপ্লাই করে বলো, কি আনসার করবে? গোর্গাবুরু ম্যাম চামটাবুরু। চামটাবুরুই হবে। সেম আনসার করব। কেন করব? কারণ দক্ষিণবঙ্গে তো আছেই দুটো ভূমিরূপ, কিছু জেলা নিয়ে রয়েছে সমভূমি, কিছু জেলা নিয়ে মালভূমি। সমভূমিতে তো আর কোনো উচ্চতম শৃঙ্গ থাকতে পারে না, কারণ পুরো সমভূমিটাই কি পলি দিয়ে তৈরি। তাহলে উচ্চতম শৃঙ্গটা কোথায় থাকবে? মালভূমিতেই থাকবে। তাহলে মালভূমির উচ্চতম শৃঙ্গ যেটা, সেটাই আমাদের আনসার হচ্ছে কোনটা? দক্ষিণবঙ্গের উচ্চতম শৃঙ্গ। তো এইটা কিছুই না, এটা শুধু কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার। মানে
প্রত্যেকটা কোশ্চেন যে এরকম লাইন বাই লাইন আমরা কমন পাবো সেটা না, বাট এটা কিন্তু কমন প্রশ্ন, কারণ আমরা অলরেডি জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্লেটো রিজিয়নের হাইয়েস্ট পিক কোনটা, এবং কোশ্চেনটা যে সালে এসেছিল তখন চামটা বুড়ো আপডেট হয়নি, তখন গোর্গা বুড়োই ছিল, তাই পিএসসিও তখন আনসারটা গোর্গা বুড়োই নিয়েছিল। তো এখন যদি কোশ্চেনটা হয়, এখন আর আমরা গোর্গা বুড়ো বলবো না, এখন আমরা আনসারটা কি বলবো, চামটা বুড়ো। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার চলে আসি আমাদের সুপরিচিত পাহাড় আরাবল্লী। আরাবল্লীকে আমরা কি ধরনের পাহাড় বলি? আরাবল্লী ব্রেক ব্রেক ক্ষয়জাত আচ্ছা, ক্ষয়জাত পাহাড় অবশ্যই বলি, কিন্তু আরাবল্লী বাই ফরমেশন হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে? হিমালয়া হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, আর আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করো, ভঙ্গিল পর্বতের সিচুয়েশনটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই, 1 মিনিট। একটা পেজ লাগবে। দেখো, এই পেজটা সবাই দেখতে পাচ্ছ তো? এই পেজটা দেখো ফ্ল্যাট পজিশনে আছে, এরকম ফ্ল্যাট পজিশনে আছে, যার কিন্তু কোনো উচ্চতা নেই। এই পেজটাকে যদি আমি দুপাশ থেকে চাপ দিই, এইভাবে দেখো ফোল্ড হচ্ছে, ধরো এইরকম পজিশনে রয়েছে। তো যখন এইরকম পজিশনে রয়েছে, ইন ফিউচার এটা আরো ফোল্ড হতে পারে, মানে এতটা হতে পারে। তো যখন এইরকম পজিশনে কোনো ফোল্ডের অংশ রয়েছে, তখন তাকে আমরা বলছি নিউ ফোল্ড। মানে বর্তমানে হিমালয়ার পজিশন হচ্ছে এরকম, মানে সেটা ইন ফিউচার আরো এতটা ফোল্ড হতে পারে, বাট আরাবল্লীর পজিশন হচ্ছে এতটা। ম্যাডাম, যেটা এই হিমালয়ের ফোল্ড বলছেন বা আরাবল্লীর ফোল্ড যেটা হবে ওই জায়গাটা, সেটা তো আরো কয়েক হাজার বছর পরে হতে পারে। এখনো কাজ চলছে, কয়েক হাজার বছর পরে না, এখনই কাজ চলছে, ঠিক আছে? তো আরাবল্লীর বর্তমান পজিশন হচ্ছে, সিচুয়েশন হচ্ছে এরকম, বর্তমান না, অনেক আগে থেকেই এরকম। মানে আর কি ফোল্ড হওয়ার পসিবিলিটি আছে? নেই। দেখো, আর ফোল্ড হওয়ার পসিবিলিটি নেই। তো সেই জন্য আমরা আরাবল্লীকে বলি প্রাচীন ভঙ্গিল পর্বত, মানে আর ফোল্ড হবে না, কারণ অলরেডি টোটালটা ফোল্ড হয়ে গেছে। আর হিমালয়া রয়েছে এইরকম পজিশনে, মানে আরো ইন ফিউচারে এতটা ফোল্ড হবে। তো সেই জন্য বাই ফরমেশনের দিক থেকে যদি আমরা বলি, বাই ফরমেশন, তাহলে আমরা আরাবল্লীকে কি বলবো? প্রাচীন ভঙ্গিল পর্বত। আর হিমালয়াকে কি বলবো? নবীন ভঙ্গিল পর্বত বা নিউ ফোল্ড মাউন্টেন। এবার কোন একটা পাথরের বা শিলার অংশ ধরো তুমি দীর্ঘদিন রোদ ঝড় বৃষ্টিতে ফেলে রাখলে, তাহলে সে আস্তে আস্তে কি হবে? ক্ষয় পাবে। তো আরাবল্লীরও সেম ঘটনাই হয়েছে, যে আরাবল্লীর গঠন কাজ শেষ হয়ে গেছে, নতুন করে আর ওখানে গঠন কাজ হয় না। তো সেই আরাবল্লীর পাথরের অংশটা দীর্ঘদিন রোদ ঝড় বৃষ্টিতে ক্ষয় পেতে পেতে এখন বর্তমানে ইরোশনাল মাউন্টেন বা ক্ষয়জাত পাহাড়ে পরিণত হয়েছে। তাহলে কি পয়েন্টটা মনে রাখছো? যে আরাবল্লী হচ্ছে আমাদের বাই অরিজিন ওল্ড ফোল্ড মাউন্টেন বা ফরমেশনের দিক থেকে হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, বাট এখন সেটা ইরোশনাল মাউন্টেন বা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। তার উচ্চতম শৃঙ্গ কি? গুরু শিখর, মাউন্ট আবুর গুরু শিখর, এটা হচ্ছে আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা হিমালয়ের পাটটাতে। সরি, আরেকবার নামটা বলবেন? ম্যাম, এরও তো উচ্চতা কমছে তাহলে। হ্যাঁ, এরও উচ্চতা কমছে, একদম ঠিক। নাম বলবো কেন? এখানে লেখাই রয়েছে, দেখো, গুরু শিখর। ম্যাপটা ফলো করো। না না, সরি ম্যাম, আমি প্রশ্ন ভুল করলাম, মানে নাম না, সরি। এটার উচ্চতা কত, কত মিটার বা কত? উচ্চতাটা আমি এখনো বলিনি, কারণ যে কটা তোমাদের পিডিএফ এ লেখা থাকবে, যে কটার উচ্চতা বলবো শুধু সেই কটারই মনে রেখো। সেই জন্যই আমি উচ্চতাগুলো যে কটার হাইলাইট করে বলার দরকার বলে দিচ্ছি, কারণ বাকিগুলোর উচ্চতা মনে রাখতে পারবে না।
ঠিক আছে? কারণ পাহাড়ের উচ্চতা মনে রাখা বা নদীর লেন্থ মনে রাখাটা খুব টাফ। আর আমরা যে ধরনের পরীক্ষার জন্য ফোকাস নিচ্ছি তাতে উচ্চতা লাগে না। যদি WBCS বা UPSC র জন্য ফোকাস করতাম তাহলে বলতাম প্রত্যেকটার উচ্চতা মনে রেখো, ঠিক আছে? তাও মোটামুটি দেখবে তোমাদের উচ্চতা PDF এ দেওয়া আছে। আচ্ছা, এবার আমি একটুখানি আবার হিমালয়ে চলে যাই। হিমালয়ের যে অংশটা বলবো আমরা, দেখো হিমালয়ের যেটা লাস্ট পার্ট দেখতে পাচ্ছি আমরা, লাস্ট শিবালিক এখানে লেখা রয়েছে। তো এই শিবালিকটাকে আমরা বলছি হিমালয়ের সব থেকে ইয়ংগেস্ট পার্ট। তো যদি আমরা বলি হিমালয়ের ইয়ংগেস্ট পার্ট কোনটা, তাহলে আমরা বলবো শিবালিক। এবং শিবালিক হচ্ছে আমাদের ভারতের উত্তর দিক থেকে যে হিমালয়ের অংশ রয়েছে তার লাস্ট অংশ। কারণ শিবালিকের তলাতে কিন্তু হিমালয়ের আর কোনো অংশ আমরা দেখতে পাই না। ওকে, তাহলে হিমালয়ের ম্যাম লোয়ার পার্ট। লোয়ার পার্ট বলতে পারি, বা উত্তর দিক থেকে সাউথ পার্ট বলতে পারি। এবং শিবালিককে আমরা বলছি ইয়ংগেস্ট পার্ট বা আউটার হিমালয়া। তাহলে অনেকগুলো নাম কিন্তু আমরা এখানে বলছি। ওকে, হিমালয়ের আরো পার্ট আছে, আজকে আমাদের শেষ হবে না, জাস্ট আজকে আমি হাইয়েস্ট পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে এখানে কি কি আজকে আমরা হাইয়েস্ট পয়েন্ট বললাম? ভারতের উচ্চতম শৃঙ্গ, ভারতের হিমালয়ের উচ্চতম শৃঙ্গ, ভারতের মেনল্যান্ডের উচ্চতম শৃঙ্গ, পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক, দার্জিলিং পাহাড়ের হাইয়েস্ট পিক, ওয়েস্ট বেঙ্গলের প্লেটোর হাইয়েস্ট পিক বা সাউথ বেঙ্গলের হাইয়েস্ট পিক, আরাবল্লীর হাইয়েস্ট পিক। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, আরাবল্লীর প্রসারণ যদি আমরা বলি, বিস্তৃতি, যদি আমরা স্টেট ওয়াইজ বলি, দেখো আরাবল্লী অনেকটাই ভেঙে 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 গেছে। দেখো এই যে ব্রাউন কালারটা টানা আছে, তা যার ওপর দিয়ে আমি রেড কালারটা টেনেছি, ব্রাউন কালারটা যেটা আরাবল্লী রেঞ্জ বলে লেখা আছে সেটা কিন্তু কন্টিনিউয়েশন নেই, ব্রেক ব্রেক হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি তাই আরাবল্লী ভেঙে ভেঙে গেছে। তো এই ব্রেকেজ অংশ দিল্লি থেকে শুরু করে রাজস্থান হয়ে গুজরাটের দিকে প্রসারিত, বাট আরাবল্লীর যে মেন অংশ সেটা রাজস্থানের উদয়পুর থেকে জয়পুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আরাবল্লীর প্রসারণ আমরা বলতে পারি। আরাবল্লী কি ধরনের পাহাড়? ওল্ড ফোল্ড মাউন্টেন, এখন কিসে পরিণত হয়েছে? ইরোশনালে। আর হিমালয়া কি ধরনের পাহাড়? নিউ ফোল্ড মাউন্টেন। ভারতে কিন্তু আর কোনো ফোল্ড মাউন্টেন নেই, দুটোই রয়েছে। তাহলে ভারতে কটা ভঙ্গিল পর্বত আছে? দুটো, একটা নতুন, দুটো, একটা নতুন একটা পুরনো। নতুন হচ্ছে হিমালয়া, পুরনো হচ্ছে আরাবল্লী। ওকে, বলো এই পর্যন্ত কার কি কোনটা কোন পয়েন্টটা বুঝতে অসুবিধা হয়েছে বলো। ম্যাম ওই আরাবল্লীর ভাঙা অংশটি কোথা থেকে কোথা বিস্তৃত বললেন আরেকবার? আচ্ছা, আরাবল্লীর ব্রেকেজ পার্ট গুলো হচ্ছে দিল্লি টু রাজস্থান টু গুজরাট। এই ওপরের দিকটা হচ্ছে দিল্লি, তারপরে এইভাবে রাজস্থান ক্রস করে গুজরাটের দিকে প্রসারিত। আর মেন অংশটা রাজস্থানের উদয়পুর থেকে জয়পুরে প্রসারিত থাকবে। ঠিক আছে, আচ্ছা আর কার কি প্রশ্ন আছে বলো। স্যার ম্যাম সরি ম্যাম হচ্ছে ওই রেঞ্জ আলোয়ার রেঞ্জটা যেটা আছে না ওই আরাবল্লীর পাশে, ওটা একটুখানি বলতেন। ওটাতে এখনো আসিনি, ওটা আসবো পরে, কারণ হিমালয়ার এখানে অনেক রেঞ্জ আছে। দেখো এই যে লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল, এগুলোতে একটাও এখনো বলিনি। ঠিক আছে, এগুলো বলবো, কারণ ওগুলো আস্তে আস্তে অন্য অন্য পাঠে বলবো, সবগুলো একসাথে বললে হবে না। আপাতত আজকে আমরা মেন মানে মেন হাই স্পিক গুলো বললাম। এটারই আরেকটা পার্ট আমাদের পড়তে হবে, সেখানে হিমালয়ের যে তিনটে ভাগ, হিমাদ্রি মানে এই যে গ্রেটার হিমালয়া, তারপরে হচ্ছে লেসার হিমালয়া, তারপরে শিবালিক, তারপরে ইস্টার্ন হিমালয়া। যেখানে ইস্টার্ন হিমালয়া দেখো এই যে মিসমি, পাটকই, আরকানিয়ামা, ডাফলা, এই অংশগুলো আছে। এই ভাগটা নেক্সট দিন বোঝাবো। তার অংশে কি কি রাজ্য পড়ছে এবং কি কি পাহাড় পড়ছে বলে দেবো, বলে সোজা চলে যাব দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে পশ্চিম ঘাটের উচ্চতম শৃঙ্গ, পূর্ব ঘাটের উচ্চতম শৃঙ্গ এবং এদের প্রসারণ আর বিস্তৃতি, এটা নিয়ে বলবো। ঠিক আছে, এবং এখানে এই ম্যাপটা দেখো প্রত্যেকটা পয়েন্ট করে করে এই 1, 2 করে করে এখানে পিকগুলোর নামও দেওয়া আছে। ম্যাপটা থাকলেই তোমাদের অনেকটা পড়াও হয়ে যাবে। ওকে, তো যতটা পড়েছি বলো, তার মধ্যে কারোর কোনো বোঝার অসুবিধা আছে, কোনো জিজ্ঞাসা আছে বলো।
হ্যাঁ ম্যাম। ম্যাম বলছিলাম যে কারাকোরাম পর্বতশ্রেণী ওটা ট্রান্স হিমালয়ের অন্তর্ভুক্ত নয়? আমি এখনো ট্রান্স, গ্রেটার, লেসার একটা পাটেও যাইনি। ঠিক আছে? হিমালয়ের কোনো ভাগে কি না ম্যাম, আপনি বলছেন যে হিমালয়ের অন্তর্গত নয়, তাই জিজ্ঞেস হ্যাঁ, করছি। আরেকবার বলো। ম্যাম কারাকোরাম পর্বতশ্রেণী কি হিমালয়ের অন্তর্ভুক্ত নয়? একদমই না। কারাকোরাম একটা আলাদা পর্বতশ্রেণী, হিমালয় একটা আলাদা পর্বতশ্রেণী। আর আমরা যে ভাগগুলো করি ট্রান্স হিমালয়া, গ্রেটার হিমালয়া, ওটা একটা রিজিয়ন, অঞ্চল। হুম, ওটা একটা অঞ্চল। কিছু আচ্ছা অঞ্চল আচ্ছা মানে ম্যাম। যেখানে ধরো কারাকোরামও রয়েছে, আবার হিমালয়ের কিছু অংশও রয়েছে, সেইরকম কিছু একটা অঞ্চলকে চিহ্নিত করে আমরা চিহ্নিত করলাম যে ওটা গ্রেটার বা ওটা ট্রান্স বা ওটা লেসার, এরকম করে চিহ্নিত করি। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝেছি। ঠিক আছে, ওই হিমালয়ের ভাগটাই নেক্সট দিন করাবো। ঠিক আছে, আজকে মেন পিকগুলো করালাম, কারণ এই পিকগুলোর এমসিকিউ হিসাবে প্রিভিয়াসে প্রচুর পরীক্ষাতে এসেছে। তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আসে প্রচুর আসে, জাস্ট এরকম বুলেট ফরম্যাটে এই ডাইরেক্ট এই প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এবার নেক্সট দিন আমরা হিমালয়ের ভাগগুলোতে যাব এবং তারপরে ইস্টার্ন আর ওয়েস্টার্ন ঘাটে যাব। ওকে ম্যাম পাসগুলো একটু পড়িয়ে দিবেন কোন, হ্যাঁ বলো, আরেকবার বলো বাবু। ম্যাম ওখানে পাসগুলো হ্যাঁ যেগুলো আছে অবশ্যই আর কি মানে পাসগুলো পড়াবো বলতে, পাসগুলো যেটা বলবো যে পাস জিনিসটা কি বা কোথায় কি আছে বুঝিয়ে দেবো। এবার পাসের একটা চার্ট নোট দিয়ে দেবো। যেমন ধরো নাথুলা পাস কোথায় আছে আর কার সাথে যুক্ত হচ্ছে, এরকম দুটো প্যাটার্নের প্রশ্ন আসে। তো এই প্রত্যেকটা পাস তো ধরে ধরে আমার বোঝানোর কিছু নেই। পাস জিনিসটা কি বা ভারতের লংগেস্ট পাস্ট বা বিগেস্ট পাস্ট কোনটা, এগুলো ইম্পর্টেন্ট গুলো আলোচনা করে দেবো। আর মোটামুটি 20-25টা মতো পাসের চার্ট থাকবে, সেটা পিডিএফ এ দিয়ে দেবো। তো পাস থেকে দেখবে দুটো পার্টে থাকবে, একটা লোকেশন একটা কানেকশন। ওই দুটো পার্টেই তোমাদের ডাইরেক্ট ম্যাম প্রশ্ন চলে আসে। লোকেশনটা একটু বুঝিয়ে দিলে হবে। হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, ম্যাম বলবো একটু? নিশ্চয়ই বলো। বলছি ম্যাম মার্চ মাসে এক্সাম ফুডে, হুম হুম বলছি তার আগে আমাদের সিলেবাসটা কি অনেকটাই এগোবে? চেষ্টা করব যতটা এগিয়ে যাওয়ার, কারণ একটু তো সময় না দিলে তো কোনো সাবজেক্টের সিলেবাসই এগোয় না। হ্যাঁ ম্যাম, হ্যাঁ তো আমার ভূগোলে একটু বোঝার ব্যাপার আছে। সেই জন্য আমি চেষ্টা করব অবশ্যই যতটা এগিয়ে যাওয়ার। এবং সেই জন্য আমি যেটা চেষ্টা করছি, দেখবে প্রথমেই এই যে যেগুলো তোমাদের মেন পরীক্ষায় আসার জন্য সেগুলো হাইলাইট করে বুলেটে পড়িয়ে দেওয়া। এই যে মাউন্টেন্সটা নিয়ে আজকে পড়লাম, দেখো প্রথমে আমি ভাগে যাইনি, কারণ ভাগে গেলে ওই শুধু হিমালয়ের ভাগটা বোঝাতেই আজকে মানে ভাগটা করতে আজকে ক্লাসটা হয়ে যেত। তার থেকে যে এতগুলো পিক বললাম, এগুলো ধরে নাও এক একটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার জন্য প্রচুর চান্সেস রয়েছে। তো যতটুকু হয় যতটুকু ম্যাম সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। বলো। ম্যাম আপনাকে এই পড়া সম্বন্ধে একটা কথা বলছি। বলছি ম্যাম, আপনি এসএলএসটির জন্য আলাদা করে কোনো কোচিং করান? আপনার পড়ানো আমার খুব ভালো লাগে, আপনার কাছে কোচিং করতে চাই আচ্ছা ঠিক আছে, সেটা ভূগোলে। তো পড়াই। তুমি একটু এই ইনস্টিটিউটের স্যারের সাথে কথা বলে নিও। ঠিক আছে, এই ইনস্টিটিউটে পড়ান? এই ইনস্টিটিউটে যদি ওরা ব্যাচ করে নিশ্চয়ই আমি পড়াবো। ওকে ম্যাম আপনি কোনো আপনার কাছে মানে যদি আলাদা আমি করে WBCS পড়তে চাই? ঠিক আছে, এসএলএসটি ব্যাচ হয়েছে। কোনো অসুবিধা নেই। না, আপনি আলাদা করে কোনো পড়ান না? আপনি কোনো ব্যাচ পড়ান না অনলাইনে? হ্যাঁ হ্যাঁ, আমি সবেতেই পড়াই। ঠিক আছে, আমি সব পড়াই। আমাকে আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিলে খুব দেখো ভালো হতো। কন্ট্যাক্ট নাম্বার তো এইভাবে আমাদের শেয়ার করার নিয়ম নেই, বা তুমি না না হ্যাঁ না, হ্যাঁ আমি ওই গ্রুপের একজন কাউকে ইয়েকে পাঠাচ্ছি, তো ওনার মাধ্যমে আপনি যদি পাঠিয়ে দেন তো খুব তুমি ভালো গ্রুপের হয়। অ্যাডমিনদের সাথে কথা বলো। ঠিক আছে, এবার ওনারা যদি আচ্ছা আরে শোনো না, মিরাজদার কাছ থেকে নিয়ে নেবে, বলবে আমি এরকম SLST সাবজেক্ট পড়বো, ম্যামের নাম্বারটা হ্যাঁ হ্যাঁ দিন, হ্যাঁ, একদম একদম। বললে মিরাজদা দিয়ে দেবে। আচ্ছা 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 ম্যাম, ওকে আচ্ছা। ওকে, ঠিক আছে চলো তাহলে মোটামুটি আমরা আজকের মতো এন্ড করছি। আবার ক্লাস থাকছে আমাদের ফ্রাইডে। ফ্রাইডে এই সেম টাইমেই থাকছে। তো আমরা এই পিক্সটা নিয়ে পার্টটা নিয়ে আমরা যে বাকি থাকলো ওই পার্টটা। ম্যাম এসএলএসটি কোনো আপডেট আছে? না বাবু, এইটা খুব দুঃখের বিষয়। তোরা জিজ্ঞেস করলে মানে কোনো স্টুডেন্টই জিজ্ঞেস করলে বলতে পারি না, আপডেট নেই। তবে একটাই ভালো কথা বলতে পারি যে এসএলএসটির বিরুদ্ধে কোনো কেস নেই। যেমন প্রাইমারি টেট বা এদের বিরুদ্ধে অনেক কেস আছে, তো এসএলএসটির বিরুদ্ধে কোনো কেস নেই। সেই জন্য যদি কখনো মানে অ্যাড বেরোয়, সঙ্গে সঙ্গে পরীক্ষা হয়ে যাবে। ম্যাম মাদ্রাসার সার্ভিসটাও তো হচ্ছে না ম্যাম, মাদ্রাসা সার্ভিস মেবি মাদ্রাসাটাও তো আর আটকে আছে। মাদ্রাসা সার্ভিস মেবি তুলে দেবে, মাদ্রাসা কমিশন থ্যাংক ইউ ম্যাডাম। তুলে দেবে। মাদ্রাসা কমিশনটাকে
কি একটা ডিফল্ট পেয়েছে, ওটা মাদ্রাসা কমিশনটা থাকবে কিনা এটা নিয়ে এখন আলোচনা চলছে। ম্যাডাম আমাদের এই থ্যাংক ইউ যে ম্যাডাম, বাই। সিলেকশন কমিশনে এক্সাম গুলো দিচ্ছি সিজিএল সিএইচএসএল, এইগুলো কি কোনো লিমিটেশন রয়েছে, যেরকম 5 বার দিলে জেনারেলদের জন্য আর চান্স নেই, এরকম কোনো? কোনো লিমিটেশন নেই, যতবার খুশি দিতে পারো, ঠিক আছে। না, এখানে লিমিটেশন নেই। শুধু এজ অব্দি দিতে পারো, শুধু অ্যাটেম আছে তোমার ইউপিএসসি তে, ইউপিএসসি তে মনে হয় 6 ম্যাম আর ম্যাম কোনো লিমিটেশন যেটা নেই। বলো। হ্যালো ম্যাম, বলো। বললাম ওই যেটা স্কুলের ওই গ্রুপ ডি বা এরকম একটা দেখাচ্ছিল, ইউটিউবে দেখেছিলাম, তো ওটা কি স্কুলে কোনো কিছু নেবে, যেগুলো ডিএড বিএড ছাড়া? স্কুলেরটা যেমন বাবু, স্কুলের গ্রুপ ডিটা এই মুহূর্তে বেরোবে কিনা জানি না, তবে আমি গতকালকে যেটা খবর পেয়েছি, ভোটের আগে পঞ্চায়েতের কিছু পোস্ট বেরোবে, ঠিক আছে। কারণ আমার নিজের দুটো স্টুডেন্ট আছে যারা অলরেডি পঞ্চায়েতে চাকরি করে, তো কালকেই ওরা বললো যে ওদের ইন্টারনাল স্কুটিনি এসেছে যে কোন ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্সি আছে সেটা জানার জন্য। তো পঞ্চায়েত থেকে কিছু, পঞ্চায়েত, জেলা পরিষদ, এদের থেকে কিছু রিক্রুটমেন্ট হবে, তাদের ভ্যাকেন্সি কিছু মার্চ মাসের মধ্যেই বেরোবে, ঠিক আছে। সেটা গ্রুপ সি গ্রুপ ডি দুটোই বেরোবে, ঠিক আছে, কারণ ওদের ইন্টারনাল স্কুটিনি এসেছে যে কোন ডিপার্টমেন্টে কি কি কতটা ভ্যাকেন্সি আছে, খালি আছে, সেই জন্য। এবং সেটা ভোটের আগে বেরোনোর সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু স্কুলের এখনো কোনো স্কুটিনি যায়নি, মানে স্কুলের ভ্যাকেন্সি স্কুটিনি আমি কোনো খবর পাইনি, ঠিক আছে। তো সেই জন্য স্কুলের গ্রুপ বি গ্রুপ সি বেরোবে কিনা জানি না। এই ম্যাম 2022 সাল থেকে ম্যাম এসএলএসটি বেরোবে করে বিজ্ঞাপন দিচ্ছে, 22-23 হাজার ভ্যাকান্সি খালি আছে, কিন্তু এখনো তার কোনো খবরই নেই। এটাই তো, এটা তো মুশকিল ম্যাম বাবা, এটা তোরাও যেখানে আমরাও সেখানে, সরকার সবই সরকারের ওপরে। হ্যাঁ বলো। ম্যাডাম বিএসকে সম্বন্ধে কিছু বলতে বয়সটা তো আর পারবেন? কোনটা আটকে নেই ম্যাম, সম্পর্কে? বয়সটা শেষ হয়ে যাচ্ছে এর জন্য। বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র। বাংলা সহায়তা কেন্দ্র না, বাংলা সহায়তা কেন্দ্র তো এই মুহূর্তে কোনো খবর পাইনি। ওটা তাহলে একটু খবর নিতে হবে, ঠিক আছে। অপারেটরের জন্য মানে চুক্তিভিত্তিক ছিল। চুক্তিভিত্তিক গুলো না, ওগুলো তো তো ওদের ওয়েবসাইট ছাড়া খুব ম্যাম একটা খবর বেরোয় না। হ্যাঁ, নিকিতা বল। ম্যাম হ্যাঁ ম্যাম, বলছি আমি ফুড এসআই হুম এক্সামটা দেবো, তো মার্চে হুম হবে। ফুড এসআইতে যে সিলেবাসটা আছে, হুম জিওগ্রাফি, ইকোনমিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, ওটা কি আপনি একটু কভার হুম করবেন? হুম হুম আমি এই পাহাড়টার পরেই একেবারে চলে যাব, ফিজিক্যাল পার্টেরটা তো খুব ডিটেলস আমাদের লাগে না, এই পাহাড়টার পরেই রিভার চলে যাব, তারপরেই চলে যাব ওই ইকোনমিক্স, মানে এগ্রিকালচার ফেগ্রিকালচার, ধরো যেগুলো তোমাদের দরকার, যেমন রিসার্চ ইনস্টিটিউট গুলো, ক্রপ প্রোডাকশন স্টেট গুলো, সেগুলো। আর কিছু কিছু তোমাদের পিডিএফ দিয়ে দেবো, যেগুলো তোমরা শুধু পিডিএফ পড়লে পাবে, যেমন ধরো রিভার ব্যাংক সিটি শুধু তোমরা পড়লেই পারবে, মানে যেগুলো আমার বোঝানোর দরকার নেই, সেগুলো বলে দেবো, দিয়ে দেবো। তো মোটামুটি মার্চের আগে। ওকে হ্যাঁ ম্যাম, ম্যাম। তাহলে ম্যাম যেগুলো পিডিএফ দিন আমাদের মুখস্থ করতে হবে, সেগুলো একটু আগে আগে দিয়ে হ্যাঁ দেবেন। হ্যাঁ হ্যাঁ ওগুলো আমি অ্যাকচুয়ালি পিডিএফ বানাতে দিয়েছি। তো আমি ওকে ম্যাম। মোটামুটি এলে আমি তোমাদের যেগুলো শুধু তোমাদের মুখস্থ করার সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে, যেগুলো আমাদের বোঝানোর নেই। ম্যাম রিভারটা নিয়ে একটু ক্লাস ম্যাম নেবেন। কোনটা অ্যাকচুয়ালি কোনটা গো? ম্যাম ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ রিভারটা। হ্যাঁ এই মাউন্টেনের পরে রিভার নেব। রিভার নিয়ে ক্লাস না নিলে বুঝতেই পারবে না। দেখো, মাউন্টেন, রিভার আর ক্লাইমেট, এই কটা যদি না বোঝাই তাহলে বুঝবে না। বাকি কিছু টপিক থাকে, যেমন ধরো ন্যাশনাল পার্ক, ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, তারপর ধরো পাওয়ার প্ল্যান্ট, মানে কোথায় ওই থার্মাল পাওয়ার আছে, কোথায় হাইড্রো ইলেকট্রিক আছে, এগুলো বোঝানোর খুব একটা কিছু নেই। যতটুকু তোমাদের দরকার ততটুকু পিডিএফ দিয়ে দিলে পড়লে এই ফুড এসআই বা ক্লার্কশিপ এই ধরনের পরীক্ষা পেয়ে যাবে। যদি ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড হতো ম্যাম, তাহলে তোমাদের বোঝানোর আছে। বল। অ্যাকচুয়ালি ফুড এসআই এক্সামটা তো মার্চে, ক্লার্কশিপ আর মিসেলেনিয়াস হয়তো ভোটের পরে, মানে এখনো দেরি ভোটের আছে পরে। ওইগুলো পরীক্ষাগুলো। হ্যাঁ, ভোটের পরে। হ্যাঁ, তো মে জুন জুলাই হ্যাঁ ম্যাম, কখন জুনে হবে হবে ম্যাম জানি না। হ্যাঁ, ভোটের পরে। দেখো যতটা হ্যাঁ ম্যাম, সম্ভব আমি চেষ্টা করব, তবে প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু সিলেবাস কভার করতে গেলে একটু টাইম দিতে হয়। তো তো সেই যদি আমাদের হাতে 3-4 মাস টাইম থাকতো, বা ক্লাস আগে থেকে শুরু হতো, বা ধরো পরীক্ষাটা পরে হতো, কারণ হট করে পরীক্ষার ডেটটা দিয়ে দেবে সেটাও জানা ছিল না, তো তাহলে হয়তো এতটা চাপ থাকতো না। তা আমার দিক থেকে আমি চেষ্টা করব তোমাদের যতটা কভার আপ করা যায়। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। ম্যাম, আগের দিনের ক্লাসরুমের লিঙ্কটা একটু পাঠিয়ে দেবেন? লিঙ্কটা তোমাদের গ্রুপে তো থ্যাংক ইউ দিয়েছে ম্যাম। মনে হয়, বা আরেকবার আমি গ্রুপে তোমাদের সেন্ড করে দিতে বলবো। ও না, আগের দিনের ক্লাসটা আমি আচ্ছা ম্যাম। গতকালকে রাতেই পাঠিয়েছি, আজকে হয়তো তোমরা পাবে,
কারণ আগের দিনের রেকর্ডেড ক্লাসটা আমি আচ্ছা গতকাল রাতে পাঠিয়েছি, তোমরা হয়তো আজকে গ্রুপে পাবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে ফ্রাইডে দেখা হচ্ছে। এই ফিজিক্যাল পার্ট মানে মাউন্টেন পার্টটাই কন্টিনিউ করবো। চলো টাটা, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ